দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর অন্তর্গত একটি নাটক নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই নানা রঙের দিন নাটকটি আজকে আমরা আলোচনা করব। এই নানা রঙের দিন নাটকটি আলোচনা করার পূর্বে আগে আমরা নাট্যকার সম্পর্কে সামান্য একটু জেনে নেব, অর্থাৎ অজিতেশ বাবু সম্পর্কে সামান্য একটু আমরা জেনে নেব। তারপর নানা রঙের দিন যে নাটকটি রয়েছে তার একটু বিষয়বস্তু আগে আমরা দেখে নেব। বিষয়বস্তু দেখা হয়ে গেলে তারপর আমরা নামকরণটা একটু দেখে নেব। তারপর আমরা এই নাটকটি প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়া শুরু করব এবং এর শেষে আমরা কয়েকটি ছোট ছোট টিকা, অর্থাৎ যেমন কয়েকটি ঐতিহাসিক চরিত্র এখানে আছে, দারা, মুরাদ, তারপর রিজিয়া ইত্যাদি বিভিন্ন যে চরিত্রগুলি আছে বা আরো বিভিন্ন ধরনের ইংরেজি কোটেশনও আছে, সেগুলি সম্পর্কে সামান্য একটু জেনে নেব। তো ভিডিওটি একটু বড় হতে পারে। প্রথমে আগে আমরা অজিতেশ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য একটু দেখে নেই। 30শে সেপ্টেম্বর 1933 খ্রিস্টাব্দে অজিতেশ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মগ্রহণ হয়েছিল মামার বাড়িতে। তার জন্ম হয়েছিল মানভূম জেলার জয়পুর ব্লকের রোপো নামক একটি গ্রামে। বর্তমানে এই গ্রামটি পুরুলিয়া জেলায় অবস্থিত। পুরুলিয়া নাম সবাই শুনছো, তো কাজেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তার জন্ম হয়েছিল বর্তমানের পুরুলিয়ায়। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের বাবার নাম ছিল ভুবনমোহন বন্দ্যোপাধ্যায় এবং তার মায়ের নাম ছিল লক্ষ্মীরানী দেবী। তিনি 1957 খ্রিস্টাব্দে কলকাতার মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে তিনি পাশ করেছিলেন। ওই বছরই তিনি ভারতীয় গণনাট্য সংঘে যোগদান করেছিলেন। প্রথম জীবনে তিনি শিক্ষকতাকে তার পেশা হিসাবে বেছে নিলেও তারপর তিনি 50-এর দশকে বামপন্থী রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। এরপর তিনি অভিনয়, নাটক রচনা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নিজেকে যুক্ত করে দিয়েছিলেন। তিনি 1960 খ্রিস্টাব্দে আমাদের সকলের পরিচিত অসিত বন্দ্যোপাধ্যায়ের সাথে একসাথে জোট করে সৃষ্টি করেছিলেন নান্দিকার নামক একটি নাট্য দল। এই সময় তিনি মূলত ব্রেখট এবং চেখভের যে নাটকগুলি রয়েছে সেগুলির অনুবাদ করে সেগুলি মঞ্চস্থ করেছিলেন। 1977 খ্রিস্টাব্দে তিনি মোট 17 জন কর্মী সহ নান্দিকার যে নাট্য সংস্থা সেটি ভেঙে বেরিয়ে এসেছিলেন। সেই বছরই 9ই সেপ্টেম্বর তিনি একটি নতুন দল গঠন করেছিলেন, নাম দিয়েছিলেন নান্দিমুখ। এই নান্দিমুখের প্রথম আমন্ত্রিত অভিনয় হয়েছিল সোয়ান সঙ্গের অনুসারে লেখা নাটক নানা রঙের দিন। তিনি 1965 খ্রিস্টাব্দে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি বাংলা এবং হিন্দি মিলিয়ে মোট 63টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তপন সিংহ পরিচালিত হাটে বাজারে নামক সিনেমায় তিনি অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ছাড়াও আরো অনেক পুরস্কার পেয়েছিলেন। সেগুলি হলো যথাক্রমে মস্কো নিউজ ক্লাব কর্তৃক একটি পুরস্কার, ক্রিটিক সার্কেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত পুরস্কার, বঙ্গ সভা কর্তৃক প্রদত্ত পুরস্কার ইত্যাদি বিভিন্ন পুরস্কার তিনি পেয়েছিলেন। 1983 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মহাপ্রয়াণ ঘটেছিল। নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন, এই যে নাটকটি রয়েছে, এই নাটকটি রুশ নাট্যকার আনন্দ চেখভের দ্য সোয়ান সং নামক একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা। তবে নাটকটি সরাসরি বাংলায় অনুবাদ নয়, এই নাটকটি বাংলায় পুনর্নির্মিত করা হয়েছিল। বিষয়বস্তু: একদা পেশাদারী থিয়েটারের বিখ্যাত অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় পৌর বয়সেও থিয়েটারি জগতে সক্রিয়। এখন তার বয়স প্রায় 68 বছর। নিয়মিতভাবে এখনো তিনি অভিনয় করে চলেছেন। এক রাতে অভিনয়ের শেষে অতিমাত্রায় মদের নেশায় তিনি গ্রিন রুমেই ঘুমিয়ে পড়েন। অন্যান্য চরিত্রাভিনেতারা তখন একে একে গ্রিন রুম ছেড়ে চলে গিয়েছে। বৃদ্ধ রজনীকান্তকে তারা কেউই ডাক দেয়নি। নিজেই ঘুম ভেঙে উঠে রজনীকান্ত বিস্মিত হয়ে পড়েন। হাঁকডাক করে রামব্রিজের সারা শব্দ না পেয়ে মঞ্চের নির্ঝুম অন্ধকারে একাকী বসে থাকেন
তিনি। তারপর প্রায় নাটকীয়ভাবে মদ্যপ রজনীকান্ত নিজেই নিজের সঙ্গে কথা বলে চলেন অনর্গল। এ সময় তিনি অনুভব করতে পারেন যে তার বয়স হয়েছে, এখন আর আগেকার মতো শরীরে সব ধকল সয় না। অভিনয়ের দক্ষতায় ভাটা পড়েছে নিত্যদিন। চুলে যতই কলপ করে নিজের বয়স লুকানোর চেষ্টা করুক না কেন, তিনি জানেন তার মৃত্যু ঘনিয়ে এসেছে। মৃত্যুদূত এসে দাঁড়িয়েছে জীবন নাট্যমঞ্চের উইংসের ধারে। এরকম সময় এককভাবে নানান চিন্তা করতে করতে মঞ্চে হঠাৎই দেখতে পান কালো চাদর গায়ে দেওয়া এক ব্যক্তিকে। ভয় পেয়ে চমকে গিয়ে রজনীবাবু চিৎকার করে উঠলে সেই ব্যক্তি নিজেকে প্রম্পটার কালীনাথ সেন বলে উল্লেখ করেন। কালীনাথের শোয়ার জায়গা না থাকায় সে থিয়েটার মালিকের অজান্তে প্রায়শই গ্রিন রুমে ঘুমোয়। নির্ঝুম এই রাত্রিতে কথা বলার মতো একজন সঙ্গী পেয়ে নিঃসঙ্গ রজনীবাবু ডুব দেন অতীতের স্মৃতিতে। পূর্বের খ্যাতি, প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বেদনাতাড়িত জীবনের ৬৮টা বছরের বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত বড়ই একা। এই একাকিত্বের জন্যই ঘরে ফেরার আকর্ষণ তার আর নেই। কম বয়সে তার জীবনে প্রেম আসলেও সে প্রেমের পরিণতিতে ছিল প্রেমের পরিবর্তে নাট্যজীবন ছেড়ে দেওয়ার শর্ত। কিন্তু জীবনকে কোনো শর্তে বাঁধার ইচ্ছা রজনীর ছিল না, তাই শিল্পের সঙ্গে বিচ্ছেদের শর্ত মেনে নিতে পারেননি রজনী। সেই কারণে নাট্যজীবনের সঙ্গে বিচ্ছেদের পরিবর্তে ব্যক্তিজীবনে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদকেই তিনি বেছে নিয়েছিলেন। সেখানে ধনী সুন্দরী প্রেমিকাকে হারাতেও দ্বিধাবোধ করেননি রজনী। কোনো শর্তেই তিনি অভিনয় জীবন থেকে দূরে থাকতে চাননি। এমনকি অভিনয়ের জন্য তিনি পুলিশ বিভাগের স্থায়ী সরকারি চাকরিও ছেড়ে দিতে দ্বিধান্বিত হননি। স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন একজন থিয়েটার কর্মীর অনিশ্চিত জীবন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কালের নিয়মেই তার জীবনের সুসময়ে অতিক্রান্ত হয়। রজনীকান্তের গলার কাজ নষ্ট হয়ে যেতে থাকে। চরিত্রকে নতুন করে বোঝার, ফুটিয়ে তোলার ক্ষমতা কমে আসে। বয়সজনিত কারণেই মূল চরিত্র থেকে তাকে সরে আসতে হয়। তবুও থিয়েটারের মঞ্চ যে কোনো চরিত্রেই সমমহিমায় উপস্থিত থাকতে দেখা যায় রজনীকান্তকে। মূল চরিত্র না পাওয়ার অতৃপ্তি তাকে নাট্য মঞ্চ থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। অভিনয়ের দক্ষতা ক্রমশ হারিয়ে ফেলতে থাকলেও একদা জনপ্রিয়তার তুঙ্গে থাকা রজনীকান্তের পার্শ্ব চরিত্রের অভিনয়েরও প্রশংসা করেন দর্শক মণ্ডলী। কিন্তু একজন সুদক্ষ অভিনেতা হিসাবে নিজের অভিনয়ের ত্রুটি বিচ্যুতি স্বয়ং উপলব্ধি করতে পারেন রজনী। কোনো দ্বিতীয় শ্রেণীর অভিনয় দিয়ে রজনীকান্তের মতো প্রথম শ্রেণীর অভিনেতা দর্শক মণ্ডলীর মন ভরাতে চান না। নিস্তব্ধ, নিঃসঙ্গ রাত্রিতে তাই তার আজীবন এই অপ্রাপ্তিগুলির আবেগঘন প্রকাশ ঘটে প্রম্পটার কালীনাথের কাছে। এই কথোপকথন চলাকালীন কালীনাথ তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। কিন্তু রজনী চাটুর্যের মাথায় তখন একের পর এক চরিত্রের আনাগোনা চলছে। কখনো বা রিজিয়া নাটক থেকে বখতিয়ারের সংলাপ, কখনো বা শাহজাহান নাটকে অরঙ্গজেব ও মোহাম্মদের কথোপকথন। সেখান থেকেই অরঙ্গজেবের সিংহাসন নিষ্কণ্টক করার পর প্রবল অন্তর্দ্বন্দ্বের সময়কালীন স্বগতোক্তি। কখনো বা তিনি নিজের সঙ্গে মিল খুঁজে পেতে থাকেন ওথেলো, ম্যাকবেথ, রাজা রিচার্ডের, যে চরিত্রগুলোতে তিনি এককালে সাবলীলভাবে অভিনয় করেছেন। দীর্ঘদিনের সঙ্গী কালীনাথ তাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করে বলে, রজনীকান্তের নাট্য প্রতিভা আজও অমলিন। রজনীকান্ত মনে করেন, শিল্পীকে যে মানুষ ভালোবাসে তার বার্ধক্য নেই। শিল্পী ও শিল্পের মৃত্যু হয় না। কালের নিয়মে মানব জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু একজন শিল্পীর কৃতিত্ব চির অম্লান। জীবন সত্যের এই বার্তার মাধ্যমেই নাটকটির পরিসমাপ্তি ঘটে। নামকরণের সার্থকতা। সমগ্র নাটক জুড়ে অভিনেতা রজনীকান্তের ব্যক্তিজীবন ও অভিনয় জীবনের বহু মাত্রিকতাকে প্রকাশ করেছেন নাট্যকার।
যৌবনে স্পর্ধার রং, জনপ্রিয়তার উজ্জ্বল রং এবং পাশাপাশি একাকিত্বময় বার্ধক্যের রং থেকে মৃত্যুর জন্য অপেক্ষার কালো রং, সবই রজনীকান্তের জীবনকে কেন্দ্র করে নাটকে উপস্থিত। তাই বলা যেতে পারে রজনীকান্তের ঘাত প্রতিঘাতপূর্ণ জীবনের নানা রং নিয়ে গড়ে ওঠা আলোচ্য নাটকের ব্যঞ্জনাধর্মী নানা রঙের দিন নামটি বা নামকরণটি সার্থক ও যথোপযুক্ত। এই যে দেখো আমার কাছে এই বইটি রয়েছে, একদম সদ্য নতুন বই। তোমরা যারা 4th সেমিস্টারে এবার পরীক্ষা দেবে বলে ভাবছো, তাদের জন্য এই নানা রঙের দিন নাটকটি অবশ্যই পাঠ্য হিসাবে রয়েছে। এবার তাহলে আমরা এই নাটকটির সামান্য একটু রিডিং পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে শুরু করছি। দেখো, নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। চরিত্র লিপি হিসাবে এখানে মূলত দুজনকে আমরা পেয়ে থাকি। রজনীকান্ত চট্টোপাধ্যায়, একজন বৃদ্ধ অভিনেতা যার বয়স 68 বছর। কালীনাথ সেন, যিনি একজন প্রম্পটার, তার বয়স 60 বছর, অর্থাৎ 60। আমরা এখানে দুজন চরিত্রকেই পেয়ে থাকি। দেখো, পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ, অর্থাৎ আমরা যে নাটক যেখানে দেখি সেই থিয়েটার একটি ফাঁকা মঞ্চ রয়েছে। পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, অর্থাৎ আগের দিন রাত্রিবেলা অভিনয় হয়েছিল তার কিছু কিছু দৃশ্যপট সেখানে আছে, জিনিসপত্র আছে, যন্ত্রপাতি আছে। মঞ্চের মাঝখানে একটা টুল ওল্টানো রয়েছে। এখন রাত্রি, চারিদিকে অন্ধকার। দিলদারের পোশাক পরে প্রবেশ করে রজনীকান্ত চট্টোপাধ্যায়, অর্থাৎ দিলদারের পোশাক পরে তিনি মঞ্চে প্রবেশ করেছিলেন। তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি, তিনি হাসছিলেন। রজনী, আচ্ছা ব্যাপারটা কি বলতো? কি গেরো, ঘুমলুম তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে। গ্রিন রুম হচ্ছে যেখানে সবাই সাজগোজ করে, অর্থাৎ যেখানে সজ্জা সেখানে হয় সেটাকে বলা হয় গ্রিন রুম। সেখানে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। নাটক কখন শেষ হয়ে গেছে? হল ফাঁকা। শাহজাহান, জাহানারা, সব পাত্রপাত্রী ভো ভো, মানে সবাই তো চলে গেছে। আমি দিলদার, মানে আমি দিলদার রূপে এখানে পড়ে আছি। এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলাম। ধুর, 12টা বেজে গেছে আমার, অর্থাৎ আমার আর এখন আর চলবে না, আমি বুড়ো হয়ে গেছি। 12টা বেজে 5, মানে 12টা পার হয়ে আরো অতিরিক্ত হয়ে গেছে আমার। রাত কত হলো কে জানে। এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? অর্থাৎ এত নেশাপাতি করলে আমার কি আর কাণ্ডজ্ঞান থাকবে? নিজেই নিজেকে আক্ষেপ করছে। চেয়ারে পড়েছি আর ঘুম। বাবা বুদ্ধা, अच्छा ही किया, क्या होगा तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। চেঁচিয়ে, মানে নিজে নিজেকে বলছেন তোমার দ্বারা কিচ্ছু হবে না। রামব্রিজ, এ রামব্রিজ, আরে গেল কোথায় লোকটা? কোথায় ধেনো টেনে পড়েছে বেটা? এ রামব্রিজ, অর্থাৎ রামব্রিজকে তিনি ডাকছিলেন। হতাশ হয়ে পড়েন, মানে কেউ যেহেতু সাড়া দিচ্ছিলেন না। টুলটা সোজা করে তার উপরে বসেন, মঞ্চের উপরে যে টুলটা ছিল সেটা সোজা করে বসেন। মোমবাতিটাকে মাটিতে রাখেন। চারিদিক নিঝুম সেই সময়। খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার। কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার, মদ গিলে গ্রিন রুমে পড়েছিলাম। রামব্রিজ ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। তার দরুন আজ সন্ধ্যাবেলা নগদ 3টে টাকা বকশিস দিলুম ওকে, অর্থাৎ আগের দিন রাত্রে তাকে ডেকে দেওয়ার জন্য তাকে 3 টাকা বকশিস দিয়েছিল। আর তার ফল হলো কি না, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন, অর্থাৎ যে 3 টাকা তাকে দিয়েছিল ওই 3 টাকায় তিনি আবার মদ খেয়ে নিচ্ছেন রামব্রিজ। এবার ও আজকে কোথায় পড়ে আছে যে একে বাঁচাবে? ও তো নিজেই মদ খেয়ে পড়ে আছে। নিঘাত মেইন গেটে তালা পড়ে গেছে। আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক মাথা যাকে, মানে আমি তো এবার বেরোবো কি করে? সবাই তো তালা মেরে চলে গেছে, আমি তো গ্রিন রুমে ঘুমাচ্ছিলাম। উফ, আজ রাতে কতটা গিলেছি, অর্থাৎ আজকে অনেক খেয়েছি। মাতালের এই হচ্ছে বিপদ, ছাড়বো বললে ছাড়ার নেই। আরে বাবা, দিলুম তোকে বকশিস দিলুম না, উনি আবার সেই আনন্দে আমাকে 1.5 বোতল খাইয়ে গেলেন, অর্থাৎ ওই যে টাকাটা বকশিস দিছিল সেটা দিয়ে আবার তাকেই মদ খাইয়ে গিয়েছে। এ একেবারে রামধেনু। উফ, বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে, মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। ইন্টারভেলে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। উফ, জিভটা টানছে কি রে বাবা, মানে নিজেই নিজে আওড়াচ্ছেন আর কি কথা। অকারণে বাবা কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? রোজ দিন যায়, সন্ধ্যা হয় আর মদ খাই। উফ ভগবান, সিদ্ধারাটা গেল, বুকটা কি ভীষণ কাঁপছে। মনে হচ্ছে যেন রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন। আর
কি এই বয়সে এত সয়, অর্থাৎ এত মদ খেলে কি আপনার সইবে? কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। আরে থামেন। হ্যাঁ, বুড়ো হয়েছে বই কি রজনীবাবু, 68টা বছর কি নেহাত কম বয়স? হ্যাঁ, অর্থাৎ রজনীকান্তের বয়স 68 বছর, তাতে কি হয়েছে? মদ তো খাওয়া যেতেই পারে। ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আর চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টার্কি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? 68টা বছর এক পা করে এগিয়ে চলছে মৃত্যুর দিকে। আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে। এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এখানেই গল্প শেষ। নেই, এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কার্টেন উঠবেই শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, উপরে দুধ, উইংস রেডি। একটু থামেন, সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তে, মানে একটু থেমে এসব কথা আওড়াতে থাকেন। জানেন রজনীবাবু, এই 45 বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একা রজনীকান্ত একা একা ছিলেন। একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি, জীবনে প্রথম। কেন জানেন? এ হচ্ছে সব মাতালের কারবার। মানে ফুটলাইটের কাছে যান, যেখানে আলোটা পড়ে ফুটলাইট, সেখানে যান। সামনেটা কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই দূরে তো ব্যালকনি না, ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি না, পাচ্ছি এখন আর কি অ্যাকচুয়ালি। ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে গেছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান, যেন ওর দেওয়ালের কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলি। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলে যেন মৃত্যুর নির্ঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা। উফ কি শীত, মানে এসব বলছে আর শীত। সব আছে, শুধু মানুষ নেই। সব ভুতুরে বাড়ির মতো খাঁ খাঁ করছে, মরে গেছে নাকি? শিরদাঁড়া ভিতরে দিয়ে কিরকম শিরশির করছে যেন। হঠাৎ চেঁচিয়ে বলছে, রামব্রিজ, রামব্রিজ কাহা গেয়া রে? উফ, এই মাঝরাতে একা একা কি সব মৃত্যু, শ্মশান, আবোল তাবোল ভাবছি। হবে না কেন, কম গিলেছি আজকে? মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন। তার অন্তরাত্মা বলছে। বুড়ো হয়ে গেছেন, আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের 68টা বছর, তারা সময় মতো মাপজোক করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধ্যায় বেড়াতে যান, মানে মর্নিং ওয়াক করে, ইভিনিং ওয়াক ইত্যাদি বেড়াতে যান, সন্ধ্যাবেলা কীর্তন টেতন শুনেন, ভগবানের নাম করেন। আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি আবোল তাবোল বলছেন বলুন তো? কেউ শুনলে ভয় পেয়ে যাবে তো। আন্দাজ করুন দেখি, আপনার চোখগুলো দেখতে এমন কেমন লাগছে এখন? যান যান, মেকআপটা তুলে চুলটুল আছড়ে ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখি। কি যে পাগলামি করেন, সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে। এবার দেখো, উইংসের দিকে বেরিয়ে যেতে চান, মানে মঞ্চ থেকে বেরিয়ে যেতে চান, যেই এগিয়ে গেছেন অমনি দেখা গেল পরনের ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, বুড়ো কালীনাথ সেন সেখানে ঢোকেন। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। এই কে, কে চাই তোমার, কি চাই? অর্ধেক রাগ অর্ধেক মিনতি বলে, কে কে তুমি? কালীনাথ। এখানে কালীনাথ ঢোকে। আমি? কে, নাম বলো। আস্তে আস্তে আগিয়ে এসে, আমি চাটুর্য মশাই, আমি কালীনাথ, আপনাদের প্রম্পটার কালীনাথ। রজনীকান্ত অসহায় হয়ে টুলের উপর সেই সময় বসে পড়েন, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, সারা শরীর তার কাঁপতে থাকে। কে? ও তুমি কালীনাথ, তুমি এত রাত্রে কি করছিলে এখানে? আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই, কেউ জানে না, মানে তার তো বাড়িঘর সেভাবে নেই, সে গ্রিন রুমে ঘুমিয়ে থাকে। আপনি বামুন মানুষ, নিচে কথা বলবো না, আপনার পায়ে ধরছি, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই, আমার শোয়ার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে, মানে আমার তো বাইরে থাকার জায়গা নেই, তাই আমি এখানেই ঘুমাই। ও তুমি কালীনাথ, তাই বলো, বলো কালীনাথ, কি হয়েছে জানো? আজকের শোতে আমি 7টা ক্ল্যাপ পেয়েছি, ক্ল্যাপ বলতে হাততালি, দুবার তো স্পষ্ট শুনেছি মায়েরি, এই না হলো অ্যাক্টিং, এরকম বলতেও শুনেছি। কে যে একবার বললো দেখেছো, রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, মরা হাতি 1.25 লাখ, অর্থাৎ হাতে মরে গেলেও তার দাম 1.25 লাখ টাকা। তাহলে বুঝতেই পারছো কালীনাথ, পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণই কদর, তারপর যে যার ঘরে যায় তখন কে বা কার।
কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে? বলে, উঠুন রজনীবাবু, চলুন বাড়ি যাবেন। কেউ বলে না। বাড়ি চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। কেন? বাড়ি কেন? কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? রজনী, তা পড়েছে বই কি, কিন্তু কি হবে বাড়ি ফিরে? একটুও ভালো লাগে না বাড়িতে। আসলে তার বাড়িতে যে কেউ নেই তাই। জানো কালীনাথ, পৃথিবীতে আমি একা। আমার আপনজন কেউ নেই। বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন যেন ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, মানে দুপুরবেলা বাতাস যেমন একা থাকে, যেমন সঙ্গীহীন তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার? মরবার সময় মুখে দু ফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার। আর জানো, যখনই এসব কথা ভাবি তখনই যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার। তখন কেউ দুটো কথা বলে, কেউ কি এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়? দেয় না। আমি কার? কে চায় আমাকে? কালীনাথ বলল তখন, পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুর্য মশাই। পাবলিক? এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে দেখে টেনে ঘুম লাগাচ্ছে। তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখবে? পাগল। আমাকে কেউ চায় না কালীনাথ, কেউ না। আমার ঘর সংসার, বউ ছেলে মেয়ে কেউ নেই, কিচ্ছু নেই। কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ চাটুর্য মশাই? কালীনাথকে প্রশ্ন করলো। কেন? আমিও তো মানুষ কালীনাথ, হাত পা ওয়ালা একটা জ্যান্ত মানুষ। আমারও তো আর 5 জনের মতো হাত পা আছে। আমার শিরায় শিরায় কি জল বইছে? রক্ত বইছে না? সৎবংশের পবিত্র রক্ত। বিশ্বাস করো কালীনাথ, আমি একটা উঁচু বংশের, রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র বংশে আমি জন্মেছিলাম। এই যে রাঢ় কথাটি আছে, চলো একটু বুঝিয়ে দিই এই রাঢ় কথাটি সম্পর্কে। এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম, ইন্সপেক্টর অফ পুলিশ। আর কি চেহারাই না ছিল আমার, ছোকরা বয়স তো। তখন চেহারা জেল্লা ছিল, কাউকে তোয়াক্কা করতুম না। শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল। আজকে 4 ডবল কাজ করতে পারতুম একাই। তারপর একদিন বুঝলে, চাকরিটা ছেড়ে দিলাম। আর এরকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে। সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? তখন কি নামটা কি ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি। তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হয়ে আমাকে। মানে বলছে আর কালীনাথের গায়ে ভর দিয়ে এসব কথা আওড়াচ্ছিলেন আর কি। জানো, আগে আমি বুঝতে পারিনি, হঠাৎ এই মাঝরাতে আমি যখন এই স্টেজের উপর এসে দাঁড়ালুম তখন থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম। এই একটু আগে সামনের এই অন্ধকারের দিকে চেয়েছিলুম। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। মানে আমি এর আগে কি কি করেছিলাম সেগুলো খুলে ধরেছে। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারে গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। কালীনাথ, কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর আমি দেখলুম কালীনাথ। যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন, ঠিক তেমনি তেমনি স্পষ্ট আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম। আমার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী। হ্যাঁ, একটা মেয়ে। জানো কালীনাথ, একটা মেয়ে। কালীনাথ তখন জিজ্ঞেস করলো, ঘুম পাচ্ছে? ঘুমাবেন চাটুর্য মশাই? কিন্তু সেসব কথা না শুনে আমাদের চাটুর্য মশাই বলতে শুরু করলেন, তখন আমার বয়স বেশি নয়, সবে এ লাইনে এসেছি, মানে নাটক নাটক করতে সবে এসেছি। সারা দেহ মনে ফুটছে টকবক করা উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার। বিশ্বাস করো, সে বেশ বড় লোকের মেয়ে। বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটি। ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। মেয়েটিও বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গড়নের, উঠতি বয়স তো। তার মনটা ছিল দারুণ ভালো, কোনো ঘোর প্যাচ নেই, সব ভালো তার। কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সেই আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে। এমন গভীর ও টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো যেন সে চোখে কোনো অচেনা দিনের আলো। কি অদ্ভুত হাসি তার, কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল। দাঁড়াও, ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে। সমুদ্রের ঢেউ দেখেছো তো? মনে হয় না ঢেউ, এ ঢেউ কি আশ্চর্য শক্তি। কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি বৃষ্টি থাকতো তোমার
মানে দৃষ্টি থাকতো তোমার, যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত, মানে একটি পাথরকেও কিভাবে ভেঙে দেয় পাহাড়ি নদী। কোন অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়। মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। তখন কি মনে হতো না তোমার, এ ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যাক, যায় তো যাক, আমাকে উলট পালট করে দিয়ে যাক, জীবনের খেলা খেলতে চায় তো খেলুক। মানে মেয়েটির স্রোতে সে নিজেকে ভাসিয়ে দিতে চাইছিল। সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে, সেই যে তার আমার দিকে সেই অদ্ভুত চেয়ে থাকা। মরে যাব তবু ভুলবো না তার সেই আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিচ্ছু নয়। আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, ঢেকে রেখে সত্যি মিথ্যে কোনো কথা বলতে হয়নি। অথচ একদিন যেচে আলাপ করলো আমার সাথে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা অদ্ভুত ব্যাপার। তখন তো আমার বয়সও বেশি ছিল না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার। তখন নিজের উপর কত জোর ছিল হে, তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেক দিন তো আলাপ হলো আমাদের, চলো এবার বিয়ে করি আমরা। এমনি করে আর কতদিন আমরা থাকবো, এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। ধীরে ধীরে আমাদের চাটুর্য মশাইয়ের স্বরটা নেমে যায়। ও কি বললো জানো, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেবো কেন? ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবন প্রেম করতে পারে, মানে তুমি সারা জীবন প্রেম করতে পারবে থিয়েটার যারা করে তাদের সাথে, কিন্তু বিয়ে মানে বিয়েটা সে করতে পারবে না থিয়েটারের লোকের সাথে। নইব নইব চ। আমার মনে আছে সে রাত্রিরে কি যে পাঠ করেছিলুম, কি যেন কি একটি কাজ, বাজে হাসির বই, স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। সেই রাতেই জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, মানে নাটক করাও যে একটা আর্ট, তারা সব গাধা গাধা। তারা সব মিথ্যা কথা বলে, বাজে কথা বলে। অভিনেতা মানে হচ্ছে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াটাই হলো নাটক, আর এটাই নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভার কি মোসাহেবের যা কাজ, মানে একটা চাকরের বা একটা বাড়িতে রাখা ঝিয়ের যেটা কাজ, সেটা নাটকওয়ালারা করে। আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে, খবরের কাগজে প্রশংসায়, মেডেল, সার্টিফিকেট, নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। পাবলিক মহোদয় আলবৎ হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক, কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না, তুমি শুধু একটা থিয়েটার এলা, একটা নকল মানুষ, একটা অস্পৃশ্য ভার। তাই বলে কি তোমার সাথে আলাপ করবে না, চা সিগারেট খাওয়াবে না? তা খাবে, অনেক কথা বলবে, আলাপ আলোচনা করবে, হাসবে, নমস্কার করবে, তা নইলে বাইরে জাহির করবে কি করে যে অমুক আর্টিস্ট আমার চেনা, হ্যাঁ হ্যাঁ আমি ওকে চিনি, ওর সাথে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে। সব ঠিক, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারের পরিচয়ে কেউ তোমাকে কোনো মেয়ে কিংবা বোনের সাথে বিয়ে দেবে না, কখনো না। জানো, তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দের আমি কাউকে বিশ্বাস করি না। কালীনাথ তখন বলল, পুরোনো দিনের কথা সব ভুলে যান চাটুর্য মশাই, শুধু শুধু মন খারাপ করে কি হবে, চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে। রজনী তখন বলল, নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা সেদিনই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ। আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে। আমারও আর সবকিছু ভালো লাগতো না, ভবিষ্যতের চিন্তা টিন্তা সব সব বাছাই ফাছাই মাথায় উঠে গেল, আবল তাবল সব পাঠ করতে লাগলাম, সেসব যা তা পাঠ। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এইসব দেখে দেখে নাকি দেশের ছেলেগুলো সব গোল্লায় যাচ্ছে। তবু যেই স্টেজে নেমেছি তখনই ওইসব জ্ঞানী ব্যক্তিরাই বলছে, বাবা দারুণ দারুণ, কি ট্যালেন্ট, ধুত্তর নিকুচি করেছি ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়লো, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বুঝবার, ফুটিয়ে তোলার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা
রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো, আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে উঠে জেগে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। পেছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমারই জীবনের 68টা বছর, মানে এতদিন যা করছিলাম সেই বছরগুলি আমাকে তাকিয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে, আর কপা এগোলেই শ্মশানের চিতার আঁচ লাগবে তার গায়ে, ঝলসে দেবে আমাকে। কালীনাথ তখন বলল, পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই, পুরোনো দিনের কথা ভুলে যান। আপনি চুপ করে বসুন এখানে, আর কিচ্ছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্য মশাই, অদৃষ্ট তো মানেন আপনি। রামব্রিজ রামব্রিজ, সেসব দিনে কি না পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলি চেহারা পেত, কি অসীম বিশ্বাসে ভরা ছিল, মানে বুকে এরকম করে আঘাত মেরে। এই জায়গাটা শোনো হে, শোনো, তাও বলি, দাঁড়াও একটু দম টেনে নিয়ে আগে। মনে আছে রিজিয়া নাটকে বখতিয়ারের সিনটা? এই যে রিজিয়া আর বখতিয়ার, এই দুটো সম্পর্কে একটু সামান্য বলে নেই। রিজিয়া নাটক। সুলতানা রিজিয়া দিল্লির সুলতান ইলতুৎমিশের কন্যা ছিলেন। 1236 থেকে 1240 খ্রিস্টাব্দে সুলতানি ও মোগল আমলের একমাত্র নারী শাসন করতেছিলেন তিনি। 1902 সালের 17 মে মনমোহন রায়ের লেখা রিজিয়া নাটকটি প্রকাশিত হয়। নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সংলাপে রিজিয়া নামক এই ঐতিহাসিক নাটকের উল্লেখ পাওয়া যায়। বখতিয়ার। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ছিলেন প্রথম তুর্কি সেনাপতি, যিনি বাংলায় সুলতানি শাসন প্রবর্তন করেন। 1201 খ্রিস্টাব্দে তুর্কি বণিকের ছদ্মবেশে মাত্র 17 জন অশ্বারোহী সেনা নিয়ে বখতিয়ার খিলজি বাংলার শাসনকর্তা লক্ষণ সেনের প্রাসাদে প্রবেশ করে হত্যাকাণ্ড শুরু করলে লক্ষণ সেন পূর্ববঙ্গে পালিয়ে যান। অতএব খিলজি হাতেই সেন বংশের পতন ঘটে। শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো নাকি তাঁতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, মানে এগুলা সব নাটকের পাঠ হচ্ছে। সিংহ শিশু শনে করিবারে মল্লরণ, শানিত চুরিকা ক্ষুদ্র কিরণক তার, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, বখতিয়ার মরিতে প্রস্তুত সদা। খুব খারাপ হচ্ছে না কি বলো? আচ্ছা, ওই সিনটার কথা মনে আছে তোমার? সেই যে ডিএল রায়ের শাহজাহান নাটক, এই ডিএল রায় আর শাহজাহান নাটক সম্পর্কে সামান্য একটু বলে নেই। এই নাটকের ঔরঙ্গজেবের আর মোহাম্মদের সিনটা আগে এই দুটি সম্পর্কে একটু বলে নেই। ই এল রায় রবীন্দ্রনাথের সমকালে যে নাট্যকার, সমালোচনার মধ্য দিয়ে বাংলা নাট্যচর্চাকে বিশিষ্টতা দিয়েছেন, তিনি দ্বিজেন্দ্রলাল রায়। তিনি ছিলেন একজন বিশিষ্ট কবি এবং সঙ্গীত স্রষ্টাও। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতিভা স্পর্শেই ঐতিহাসিক নাটকের পূর্ণতম রূপটি প্রকাশিত হয়েছিল। তিনি বিশেষ সাবধানতা অবলম্বন করে ও সত্যনিষ্ঠ হয়ে ইতিহাস অনুসরণ করেছিলেন। কেবল নাটকের প্রয়োজনে ইতিহাসের প্রচলিত কাহিনীকে বিকৃত করেননি। তার রচিত ঐতিহাসিক নাটকগুলি হল তারাবাই, প্রতাপ সিংহ, দুর্গাদাস, নূরজাহান, মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয়। তার ঐতিহাসিক নাটকগুলি স্বদেশপ্রেম, সাজাত্যবোধ ও জাতীয়তাবোধের প্রচার ও প্রসারে বিশেষভাবে সহায়ক হয়েছিল। শাহজাহান। এখানে মোগল সম্রাট শাহজাহানের কথা বলা হয়েছে। তিনি ছিলেন সম্রাট আকবরের পৌত্র এবং জাহাঙ্গীরের পুত্র। ভ্রাতা শাহরিয়ারকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন। তার শাসনকালে অর্থাৎ 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ মোগল সাম্রাজ্য শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে বিপুল উন্নতি লাভ করে। তার শাসনকালকে মোগল সাম্রাজ্যের সুবর্ণযুগ বলা হয়ে থাকে। বেগম মুমতাজের স্মৃতিতে তাজমহল নির্মাণ শাহজাহানের জীবনের এক অবিস্মরণীয় কীর্তি। এছাড়াও জামা মসজিদ, দেওয়ানি আম, দেওয়ানি খাস ইত্যাদি তার নির্মিত বিখ্যাত স্থাপত্য সমূহ। তবে শেষ জীবনে তাকে পুত্র ঔরঙ্গজেবের আদেশে দীর্ঘ 7 বছর আগ্রার দুর্গে বন্দী থেকে মৃত্যুবরণ করতে হয়। শাহজাহান নাটক। মোগল সম্রাট শাহজাহানের জীবনকে কেন্দ্র করে 1909 সালে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা
শাহজাহান নাটকটি প্রকাশিত হয়। পুত্র ঔরঙ্গজেবের নির্দেশে বন্দী অপত্য স্নেহাতুর শাহজাহানের চরিত্র চিত্রণের পাশাপাশি এই নাটকে ভ্রাতৃদ্বন্দ্ব, সিংহাসন নিয়ে হিংসা, হানাহানি, ঈর্ষা এবং মোগল যুগের ঐশ্বর্য ও লোভের পটভূমিকায় মানুষের প্রবৃত্তি মানুষকে কিভাবে চালিত করে সেই বিষয়টিও সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকের প্রত্যেকটি ব্যক্তি চরিত্রের মধ্য দিয়ে। দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকটি অতি গুরুত্বপূর্ণ একটি ক্লাসিক নাটক রূপে বাংলা নাট্য সাহিত্যে ইতিহাসে স্থান পেয়েছে। প্রথম অরঙ্গজেব একা, বড় ভয়ঙ্কর এই যুবক শাহনওয়াজ আর যশোবত সিংহ। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে, তার চেহারা কথা কম নয়। এখানে যশোবন্ত সিংহ সম্পর্কে সামান্য একটু দেখে নেব। যশোবন্ত সিংহ। যশোবন্ত সিংহ ছিলেন যোধপুরের রাজা এবং মোগল দরবারের একজন প্রভাবশালী সামন্ত। সম্রাট শাহজাহানের বিশেষ ডিক্রির মাধ্যমে যশোবন্ত সিংহ তার পিতার জায়গায় অভিষিক্ত হন। শাহজাহান নাটকে মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারী নির্বাচনের যুদ্ধে যশোবন্ত সিংহকে ঔরঙ্গজেবের বড় ভাই দারার সমর্থন করতে দেখা যায়, যদিও পরে তিনি ঔরঙ্গজেবের পক্ষে যোগদান করেন। আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে? জাহানারা কি? এই যে মোহাম্মদ অধৈর্য, কামন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, মোহাম্মদের ক্যাচটা। পিতা আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে। মীর জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম। এখানে মীর জুমলা সম্পর্কে সামান্য একটু বলে নেব। মীর জুমলা ঔরঙ্গজেবের প্রধান সেনাপতিদের অন্যতম এবং মোগল ভারতের বাংলার সুবেদার ছিলেন মীর জুমলা। বাংলায় তার শাসনের অন্যতম দিক হল উত্তর পূর্ব সীমান্ত নীতি, যার দ্বারা তিনি সীমান্তবর্তী কামরূপ ও আসাম রাজ্য জয় করেছিলেন। পরবর্তীতে কোচবিহারকে মোগল সাম্রাজ্যভুক্ত করেন তিনি এবং তিনি অহমরাজ জয়ধ্বজকে তার বশ্যতা স্বীকারেও বাধ্য করেন। যে আজ্ঞা পিতা। আচ্ছা যাও, দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার একটা আর্জি আছে পিতা। কি চুপ করে রইলে যে? বলো পুত্র। কথাটা অনেকদিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু এর সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না। উদ্ধত্ত মার্জনা করবেন। বলো পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? না। কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা মোরাদ, তাকে এরূপ বন্দি করে রাখার কি প্রয়োজন? হ্যাঁ, আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র। পিতা, পুত্র রাজনীতি বড় কূট, এই বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। পিতা, ছলে সরল ভাতাকে বন্দি করো, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে এসে সেই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। আগেকার দিনে যে পাঠগুলি করেছি সেগুলি এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না, মানে এতক্ষণ যেগুলো হলো সেগুলো সব আগেকার দিনের পাঠ। আচ্ছা, তুমি আমাকে একটা জায়গা মনে করিয়ে দাও তো। পুরোনো দিনের যে কোনো নাটকের একটা জায়গা ধরো, শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটাই ধরো না কেন। যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন, তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একেবারে একা ভাবছেন যা করছি ধর্মের জন্য। যদি অন্য কোনো উপায়ে সম্ভব হতো। কি অন্ধকার, কে দায়ী আমি? এ বিচার, ও কি শব্দ না বাতাসের শব্দ? এ কি? কোনো মতেই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। কি স্তব্ধ, এত স্তব্ধ কেন? ও কি আবার সেই দাঁড়ার ছিন্ন শির? এখানে দাঁড়া যে কথাটি আছে এটি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দাঁড়া সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মুমতাজ মহলের জ্যেষ্ঠ পুত্র ছিলেন দারা। তার পুরো নাম দারা শিকো। তিনি ছিলেন মোগল সিংহাসনের সার্থক উত্তরাধিকারী। তিনি বিদ্বান ও উন্নত মানসিকতার অধিকারী ছিলেন। পাঞ্জাব, এলাহাবাদ ও মুলতানের শাসনকর্তা দারা আগ্রায় পিতার কাছ থেকে তার নির্দেশ মতো রাজকার্য পরিচালনা করতেন। 1657 খ্রিস্টাব্দে শাহজাহান অসুস্থ হয়ে পড়লে তিনি দারাকে উত্তরাধিকারী মনোনীত করেন, কিন্তু
যুদ্ধে ঔরঙ্গজেবের কাছে পরাজিত হলে ঔরঙ্গজেবের নির্দেশে তাকে হত্যা করা হয়। দারার মৃত্যুতে শাহজাহানের বিলাপ দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকটিকে এক অনন্য মাত্রা দান করেছিল। সুজার রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ, যাও সব, আমি বিশ্বাস করি না। ওই তারা আবার আমায় ঘিরে নাচছে। কে তোমরা? জ্যোতির্ময়ী ধূমশিখার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও, চলে যাও। মোরাদের কবন্ধ আমায় ডাকছে, দাঁড়ার মুন্ডু আমার পানে এক দৃষ্টি চেয়ে আছে। সুজা হাসছে, এ কি সব? উফ! হাততালি দিয়ে জোরেই হেসে ওঠেন। সাব্বাস সাব্বাস, এই বয়সগুলো কোন চুলো গিয়ে দাঁড়িয়ে আছে হে? কোথায় গেল ৬৮টা বছরের শোক? কোথায় চিতর আঁচটা, মানে চিতার যে আঁচ, সেটা কোথায়? আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে রক্ত যদি থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? প্রতিভা যার আছে, বয়সে তার কি যায় আসে? এই তো জীবনের সত্য কালীনাথ। আমার অ্যাক্টিং তোমার তোমার ভালো লাগছে না? সত্যি ভালো লাগছে না? আমার আরো মনে আছে জানো, সেই শান্ত গভীর পূর্ণতার কথা। শোনো, জীবনের শেষ যুদ্ধযাত্রার আগের রাতে সুজার সেই কথাগুলো পিয়ারবনকে বলা। আজ তবে হাসো, কথা কও, গাও, যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে, ঘিরে বসে থাকতে। একবার শেষবার দেখে নেই, শুনে নেই তোমার বিনাটি পড়ো, গাও, স্বর্গমত্তে নেমে আসুক, ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও, তোমার সৌন্দর্যে একবার এই অন্ধকারে ধাঁধিয়ে দাও দেখি, তোমার প্রেমে আমাকে আবৃত্ত করে দাও। বসো, আমি আমার অশ্বারোহীদের বলে আসি। আজ সারা রাত্রি ঘুমাবো না। বাইরে দরজা খোলার শব্দ হলো তখন। কে? এ নিশ্চয় রামব্রিজ। আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্য মশাই। ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি, পুরনো দিনের মতো। ইধার এ রামব্রিজ, সিধে স্টেজ पर চলে আও। বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ? এই তো জীবনের নিয়ম। আরে তুমি কাঁদছো কালীনাথ, তোমার চোখের জল কেন বলো তো? আরে এসো এসো। দূর, কাঁদে নাকি? শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। হ্যাঁ কালীনাথ, আমার দিন ফুরিয়েছে। হাই রে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাবার আগে মজলিসি গল্পের রাস্তা করে নির্বাসন দিয়ে গেল আমাকে। আর তুমি সারা জীবন থিয়েটারে প্রম্পটার হয়ে তোমার জীবন ফুরিয়ে গেল। চলো কালীনাথ, চলো যাই। তখন যেতে আরম্ভ করে তারা। জানো সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা টতিভা আমার কিচ্ছু নেই। দিলদারের পাঠটা মন্দ করি না, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, তাই না? অতএব ওথেলোর সেই কথাগুলোই মনে আছে তোমার। এই যে, উফ, নাও ফরএভার, ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট, ফেয়ারওয়েল দ্য প্লাম্পেড ট্রুপস and the big words that makes ambition virtue. Oh farewell, farewell the neigh street and steel trump, the spirit string drum, the air passing fife, the royal banner and all quality, pride, pomp and circumstance of glorious wear. আমি বলছি রাজুনে চাটুর্যে মরবে না, কিছুতেই না, এটা কালীনাথ বলেছিল। কিংবা ধরো life's but walking shadow, a poor player that starts and fleets his hour upon the stage and then is heard no more. একবারে শেষে নেপথ্যে বলেছিল, এ হর্স মাই কিংডম ফর এ হর্স। এই যে লাস্টের লাইনটা বললাম, এ হর্স, এই লাইনটির অর্থ বুঝিয়ে দিয়ে এই গল্পটি বা এই নাটকটি আজ এখানেই শেষ করছি। এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এটুকুই। এ হর্স মাই কিংডম ফর এ হর্স। নানা রঙের দিন নাটকের অন্তিম সংলাপ হিসাবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছেন শেক্সপিয়ারের রিচার্ড দ্য থার্ড নাটকের চতুর্থ দৃশ্যের একটি সংলাপ। সেখানে দেখা যায় এক সময়ের পরাক্রমশালী রাজা রিচার্ড যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে যাচ্ছেন। শত্রুদের সঙ্গে লড়াই করতে করতে তিনি ক্লান্ত। যুদ্ধে তার শেষ সম্বল ঘোড়াটিও তখন
তিনি হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত। এমন অবস্থায় যুদ্ধক্ষেত্রে বাঁচার এবং নিজের রাজ্যকে রক্ষা করার শেষ চেষ্টা করতে গ্যাটসবির কাছে নিজের রাজ্যের বিনিময়ে একটি ঘোড়া চেয়েছিলেন রিচার্ড। কারণ বীর রিচার্ড বিশ্বাস করতেন একটি ঘোড়া পেলেই তার পক্ষে যুদ্ধ জেতা সম্ভবপর হবে। তিনি আবার স্বমহিমায় রণক্ষেত্রে ফিরে আসতে পারবেন। আলোচ্য নাটকে আমরা দেখি কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত তার জীবনের সর্বস্বর বিনিময়ে ফিরে পেতে চেয়েছিলেন তার মঞ্চ জীবনের হারিয়ে যাওয়া গৌরবময় দিনগুলিকে। পুনরুদ্ধার করতে চেয়েছিলেন খ্যাতির জৌলুস, প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন আলো ঝলমলে মঞ্চের মধ্যমণি হিসাবে। আরো অনেক দিন মানুষের মনে বেঁচে থাকতে চেয়েছিলেন তিনি। নাটকের সমাপ্তিতে রজনীকান্তের এই কাতর উক্তির সঙ্গেই নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় মিলিয়ে দিতে চেয়েছেন রাজা রিচার্ডের জীবন যন্ত্রণা ও ট্র্যাজেডিকে। এর ফলে আলোচ্য নাটকটি হয়ে উঠেছে শিল্প সমৃদ্ধ ও সার্থক।